এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও কোনো শিরোনাম হয়নি আজকে, কিন্তু এই শিরোনামটা ছিল বেশ কয়েকদিন ধরেই এটা আলোচনা, এবং প্রতিটা মানুষের জীবনে এটার গুরুত্বটা আসলে খুব বড়। যেমন ওষুধের দাম, দেশে ওষুধের দাম নির্ধারণ সহ নানান ইস্যু, এটা মানুষের প্রতিদিনের নিত্যদিনের একটা খবর। আমরা নিউজটা যদি একটু দেখি, বিবিসি বাংলা কয়েকদিন আগে এই খবরটি করেছিল। ৬,০০০ টাকার ওষুধ আমার কাছে ৩৪,৫০০ টাকায় বিক্রি করেছে একজন ভুক্তভোগী। তার বক্তব্য ঘিরে এটার নিউজটা শুরু হয়, এবং এরপরে ধীরে ধীরে নিউজটা সামগ্রিকভাবে আসলে এটা এসেছে। চক্র জুড়েই কি বলে যে অমানবিকতা। আপনি দেখুন যে ডাক্তারের কাছে যাবে প্রয়োজন ছাড়া, প্রয়োজন হয়তো আছে, অনেকগুলো টেস্ট দিবে, গরিব ধনী এগুলো কিন্তু দেখবে না। তারপর ধরুন আপনি ওষুধ কিনতে ওষুধ লাগবে, যেখানে ওষুধ লাগবে একটা বা দুটো, ওষুধ লিখে দেবে 10টা, কারণ তার সামনেই বসে আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বসে আছে ব্যাগ নিয়ে, তার জন্য গিফটের প্রস্তাব নিয়ে। এই যে আসিম নজরুল সাহেব, উনি উপদের সাথে সেদিন কিন্তু তিনি বলেছেন যে ওষুধ কোম্পানির দালাল হিসেবে আপনি চিন্তা করুন আমরা কত দুর্ভাগ্য। যদি আমি বলতে পারি, আই এম সরি টু সে, যদি আর্থিক সামর্থ্য থাকতো বা যার আছে, একজন মানুষ এই দেশের ডাক্তার দেখাতে চায় না, একজন মানুষ দেখানো, যদি আর্থিক সামর্থ্য থাকে। কিন্তু দায়টাকে যেতে হচ্ছে। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত যারা দেশের বাইরে যাওয়ার সুযোগ কম, তারপর কিন্তু ভিটা বাড়ি বিক্রি করেও দেশের বাইরে যাচ্ছে। বড় বড় রোগ যাদের হচ্ছে, অন্তত ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করছে। এর আগে দেখছিলাম যে আসলে মানে এই চিকিৎসা করাতে যেই মানুষ গরিব হয়ে যাচ্ছে বেশি দেশে, পুরো সঞ্চয় শেষ হয়ে যায় চিকিৎসা করাতে। আপনি দেখুন এই ৬,০০০ টাকা ওষুধ কত, ৩৪,৫০০। এটা ভাবা যায়? এটা এই দেশে কোনো মা বাপ নেই এইসব জিনিস দেখার। এবং দেখেন, একটা তথ্য যদি আমরা একটু শেয়ার করি, মানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 10টি ওষুধের মধ্যে 5টি গ্যাস্ট্রিকের ওষুধ। আচ্ছা আচ্ছা। এবং এই গ্যাস্ট্রিক ওষুধগুলোর মধ্যে বলা হচ্ছে যে 2024 সালের প্রথম 9 মাসে সার্জেল নামের যে ওষুধটা, হ্যাঁ, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের ওষুধ, সেটার বিক্রির আর্থিক পরিমাণ ছিল 918 কোটি টাকা। আপনি এখন দেখবেন ঢাকায় একটা মুদি দোকান, এরপর একটা ওষুধের দোকান, এবং এই পৃথিবীর একমাত্র দেশ, আমি অন্য কোনো দেশে আছে কিনা জানি না, ফার্স্ট ওয়ার্ল্ডে নাই কোথাও, প্রেসক্রিপশন ছাড়া আপনি যদি ঘুমের ওষুধ চান, যেমন 500 ঘুমের ওষুধ দেন, দিয়ে দেবে কিন্তু সঙ্গে সঙ্গে। আপনি নিজেই ডাক্তার, বা আপনি যেখানে যে ওষুধ কিনতে চাইবেন সব ওষুধ পাবে। এটা ভাবা যায় না। কিন্তু অন্য দেশে কিন্তু আপনি প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনার ওষুধ কিনতে পারবেন না। কিন্তু আমাদের কিন্তু এগুলো হচ্ছে, এবং নিশ্চয়ই আপনি আজকে ফলো করবেন বাসায় যাওয়ার সময়, আমি জানি না এখন খোলা আছে কিনা। এবং প্রত্যেকটা রাস্তায় একটা বলেছি আমি, বাট 2টা মুদি দোকান, এরপর একটা ওষুধের দোকান, কোনো কোনো ক্ষেত্রে ওষুধের দোকান আরো বেশি, এবং প্রচুর বিক্রি হচ্ছে। কিন্তু এই ভেজাল বিভিন্ন গ্রামে তো এই যে এমন সব ওষুধের কারখানার নাম, ওষুধের কোম্পানির নাম আছে, যে কোনো নাম আপনি জীবনে শুনেননি। গ্রামের সাধারণ মানুষকে এগুলো খাওয়ানো হচ্ছে এবং গলা কাটা হচ্ছে যে যেভাবে পারছে। মানে এটা ভাবাই যায় না কি। এবং এই একই ধরনের ওষুধ তারা ওই নিউজটার মধ্যে করেছে। যেমন সার্জেল কোম্পানির বিক্রি একটা ওষুধ 7 টাকা দরে, স্কয়ারেরও একই জেনেরিকের ওষুধ বিক্রি হচ্ছে 6 টাকায়, গণস্বাস্থ্যেরটা বিক্রি হচ্ছে 3.5 টাকায়, পপুলার ফার্মাসিউটিক্যালস এটা বিক্রি হচ্ছে 8 টাকায়। একই জেনেরিকের ওষুধ, কোম্পানি ভেদে নানান দাম। এবং 27,000-এর মতো ওষুধ বাংলাদেশে উৎপাদন হয়, 200-রও বেশি ওষুধ কোম্পানি। তার মধ্যে 117টা যে অত্যাবশ্যকীয়, এগুলোর দাম আসলে সরকার নির্ধারণ করে দেয়। বাকিগুলো যদিও সরকারের এখানে কিছু থাকে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু ব্যাপার আছে, কিন্তু তারপরেও আসলে সরকার এগুলো ঠিক করতে পারে না সব। ওষুধ প্রশাসনে যারা সার্টিফিকেট দিবে যে ওষুধের প্রাইস ঠিক আছে, তাকে পারচেজ করা তো খুব অল্প টাকার প্রয়োজন। সেটা আমরা যদি একটু যুক্ত করে নেই, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ এমরান, তাকে একটু, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল বিভাগের অধ্যাপক। যে অধ্যাপক শাহ ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের দেশের আসলে ওষুধের দাম, এইটা আসলে এই রেগুলেশনটা আসলে কিভাবে, মানে বিশ্বে কিভাবে ঠিক হয় আর আমরা কি করে ঠিক করি? একটু আনমিউট করে নেবেন অধ্যাপক শাহ ইমরান।
আমাকে ধন্যবাদ। শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। জি, একাত্তর টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং সম্মানিত দর্শকদেরকে ধন্যবাদ। মূলত ওষুধের মূল্য তো বেসিক্যালি সারা বিশ্বে দুভাবে নির্ধারিত হয়, একটা হলো সরকার নির্ধারণ করে দেয়, আরেকটা হলো ওষুধ। তো বাংলাদেশের ডিজিডি এর আওতায় যে ওষুধ আইনগুলো আছে সেখানেও এই দুটা পদ্ধতির কথাই বলা আছে, যে সরকার এসেনশিয়াল মেডিসিনস যেগুলো সেগুলোর মূল্য সরকার নির্ধারণ করে দিবে। বাংলাদেশে 2023 সালে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট অনুসারে 300টার মতো ঔষধ লিপিবদ্ধ হওয়ার কথা এসেনশিয়াল মেডিসিন হিসাবে, এবং সরকার আইনগতভাবে এইগুলোর মূল্য নির্ধারণ করে দিতে বাধ্য। বাকি যে ওষুধগুলো আছে বাংলাদেশে প্রায় 6,000 জেনেরিক এবং 35 থেকে 40,000 বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ রয়েছে। তো বাকি নন এসেনশিয়াল বলতে আসলে সেগুলো সবই দরকারি ওষুধ, লাইফ সেভিং ড্রাগ, সেগুলোর মূল্য কোম্পানিগুলো ইন্ডিকেটিভ প্রাইস এই একটা পদ্ধতির মাধ্যমে ঠিক করে দেয়। না, এই যে এসেনশিয়াল যে ড্রাগের সংজ্ঞাটা কি আসলে? যেমন ধরেন মানে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। এখন এই গ্যাস্ট্রিকের ওষুধ তো তাহলে মানুষের জন্য বেশি এসেনশিয়াল, মানে কিভাবে এটা নির্ধারণ হবে? নাকি যেটা মানে জীবন রক্ষা করবে, মানে এই টাইপের, মানে সংজ্ঞাটা কি রকম ভাবে ব্যাখ্যা করা হয়? এসেনশিয়াল মেডিসিন বলা হয় এখন, আগে এসেনশিয়াল ড্রাগ বলা হতো। তো এটা মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা কনসেপ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কনসেপ্টে বলা হয়েছে এমন যে একটা দেশের গড়ে 85% মানুষ যে সমস্ত রোগ বালাইতে বেশি ভোগে, সেই রোগের ঔষধ যেগুলো সেগুলো, যেমন ধরেন ওরস্যালাইনের কথা আমরা জানি, এটা একটা একসময় ডায়রিয়া কলেরাতে হতো এটা। তারপরে আরো এরকম, হ্যাঁ, গ্যাসের ওষুধ এখন এসেনশিয়াল মেডিসিনের মধ্যে চলে আসবে, সেক্ষেত্রে হয়তো অমিপ্রাজলটা সবচেয়ে ভালো। ডক্টর আমরান কাছে আমার একটা প্রশ্ন হলো, 2023 সালে আপনি জানেন যে আওয়ামী লীগের মানে আলিগার্কদের মধ্যে অন্যতম হলো সালমানের রহমান, তার কোম্পানি বেক্সিমকো, এবং আপনার এই যে ইনসেপ্টার মালিক পাপন যিনি ছিলেন এমপি, ইনসেপ্টার মুক্তাদির ওখানে পাপনও ছিলেন। হ্যাঁ, ওনারা যেটা করলেন, ওনারা প্রভাব খাটিয়ে আপনার এই যে বেক্সিমকোতে ছিলেন, হ্যাঁ, ওনারা আপনার প্রভাব খাটিয়ে ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে একটা নতুন করে সংস্কার করে আইনে আপনার এই মানে 3% রেখে বাকি আর 97% ওষুধের দাম কোম্পানির উপরে নিয়ে গেলেন ওনার সংশোধন করে। তো নতুন সরকার ক্ষমতায় আসার পরে এই যে ফ্যাসিবাদীদের মানে লুটপাটের একটা নতুন কায়দা তারা বের করেছিলেন, সেটা সংশোধনের কোনো উদ্যোগ আপনারা নিলেন কিনা বা নিচ্ছেন না কেন? দেখেন, এটা তো আসলে আপনি যে প্রশ্ন করছেন এটা তো সরকারের উপযুক্ত না, এটার উত্তর আসলে উনি দিতে পারবেন না, উনি একাডেমিশিয়ান হিসেবে মন্তব্য করতে পারবেন। করার যে সাধারণ পন্থা সেটা আমি বলেছি। এখন ধরেন বাংলাদেশের মানুষের যে চিকিৎসা ব্যয়, তার প্রায় আউট অফ পকেট থেকে 100% ব্যয় হয়, এখানে কোনো ইন্স্যুরেন্সের তেমন কোনো সুবিধা নাই। তো ওষুধের মূল্য যদি সেই ক্ষেত্রে সরকার নির্ধারণ করে না দেয়, আর যদি মানুষের মানে সব মানুষের জন্য যদি ইন্স্যুরেন্সও চালু করতে না পারে, তাহলে তো এই মানুষের যে এখন যে সাধারণ মানুষের যে আয়, সে আয় দিয়ে তার চিকিৎসা ব্যয় মিটাইতেই মানে একজন ভোক্তা হিসেবে আমার প্রশ্ন, মানে ওষুধের একজন ভোক্তা হিসেবে আমার প্রশ্ন, সেটা হলো যে আমরা দেখেছি মানুষের চিকিৎসা ব্যয়ের 65%, 64% বা 65% ওষুধের মাধ্যমে শুধু হয়। এটা স্বার্থ অর্থনীতির একটা জরিপের থেকে আমরা দেখেছি। তো সেইখানে এই যে ওষুধের দাম নির্ধারণে ওষুধের উৎপাদন খরচ কত আর মূল্যটা কত নির্ধারিত হয়, এর মাঝখানে গ্যাপ কত? আর এই যে ডাক্তারদের কমিশন, ওষুধ লেখার কারণে ডাক্তারদের কমিশন আসলে কত % থাকে, যেটা আমাদেরকে দিতে হয়, শুধু ওনারা দয়া করে ওষুধ লিখলেন এই জন্যে। জি, আমরা একটু শুনি অধ্যাপক শাহ ইমরান। আচ্ছা, ওষুধের মূল্য মূলত নির্ধারিত হয় এপিআই, যেটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটাকে আমরা মূল ওষুধ বলি, যেটা থেকে থেরাপিউটিক অ্যাকশন বা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা পাই সেটা। তো সারা বিশ্বেই এপিআই এর মূল্যটা অনেক বেশি, কিন্তু ওই আমাদের দেশে ওষুধের মূল্য বাড়ানোর যে কারণটা সবাই বলছে যে ডলারের দামটা বেড়ে গিয়েছে, এটা একটা বড় কারণ, তার সাথে আনুষঙ্গিক ব্যবহারগুলো। কিন্তু একটু আগে আপনি যে প্রশ্নটা করলেন মেহেদী হাসান পলাশ সাহেব, যে ওই যে মাফিয়াদের লুটপাটও কিন্তু এই ওষুধের দাম বাড়ার বড় একটা বড় কারণ। হ্যাঁ, কারণ টাকা পয়সা তো ওই ইনভয়েসের মাধ্যমে বা ওভারভয়েসের মাধ্যমে লুটপাট হয়ে গিয়েছে। সো বাট কিন্তু সরকারের দেখেন এপিআই
তৈরি করার জন্য এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথা, এবং আমাদের কোম্পানিগুলো এখন যথেষ্ট সক্ষম। আমি মনে করি যে যদি ওনারা এগিয়ে আসেন এবং বাংলাদেশে এপিআই শিল্প কারখানা যেটা আছে সেখানে যদি তারা শিল্প কারখানা স্থাপন করেন, এপিআই এক্সিপিয়েন্টস এবং অক্সিলারি ম্যাটেরিয়াল যেগুলো প্যাকেজিং ম্যাটেরিয়াল এগুলো যদি এই দেশে তৈরি করেন ওনারা, মানে ওষুধের কাঁচামাল যেটা ওষুধের না, কিন্তু এখানে সম্ভব। একটা মানে ভিন্ন প্রশ্ন আসছে যে মুন্সিগঞ্জে যে এটা এপিআই বলেছেন, বাট এই সরকারের আমলে আমরা দেখলাম যে এসেনশিয়াল ড্রাগস যে কোম্পানিটা আছে এডিসিএল, তারা কিন্তু আপনার ওষুধের দাম কমিয়েছে, অনেকগুলো ওষুধের দাম প্রায় 50% কমিয়ে দিয়েছে। তো সরকার যেখানে ওষুধের দাম কমাচ্ছে, কিন্তু আমরা এই লাস্ট কয়েক মাস আগেই দেখলাম যে বিভিন্ন ওষুধের দাম কোম্পানিগুলো হঠাৎ করে প্রায় 100%-এর উপরে, মানে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছে। তারা বলছে ডলারের দাম বেড়ে গেছে, তারপরে বলছে কাঁচামালের দাম, যেটা সাধারণত দাম বাড়ানোর ক্ষেত্রে খুব কমন, এবং মেডিসিন পলাশ এবং একই সঙ্গে টিউবে যেসব ওষুধ বিক্রি হয় লাইক অয়েন্টমেন্ট, এগুলো অর্ধেক করেছে, টিউবের সাইজে ছোট করেছে, বাট দাম দ্বিগুণ তিনগুণ করা হয়েছে। জি, আমরা এই আলোচনাটা এখানে একটু, যে আপনার একটা ছোট্ট মন্তব্য নেই, মন্তব্য নিয়ে আলোচনাটা শেষ সারা করব। বিশ্বেই বেড়েছে, কিন্তু বাংলাদেশে আসলে ওষুধের দামটা অযৌক্তিক ভাবেই বেড়েছে, অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। সুতরাং ডিজিডি এর মাধ্যমে আমাদের যে ওষুধ প্রশাসন তাদের মাধ্যমে যদি শক্ত হাতে যদি এটাকে দমন না করে, মানে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা না নেয়, তাহলে এই যে লুটপাট যেটা হয়েছে বা যেভাবে অনিয়ন্ত্রিত ভাবে ওষুধের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো, এটাকে আসলে কন্ট্রোল করা যাবে না। এই কন্ট্রোল ক্ষেত্রে করা আমি যায়। মনে অধ্যাপক করি ডক্টর মোহাম্মদ শাহ ইমরান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। থ্যাংক ইউ।